যাদের কাছে বই আছে বই ওপেন করেন, যাদের কাছে বই নেই কোনো সমস্যা নেই, আমি আমার ইন থেকে স্ক্রিন শেয়ার করে দিব। আবার আচ্ছা একটু বলেন আপু। হ্যাঁ, ক্যামব্রিজ 18, টেস্ট 2, প্যাসেজ 1। আমি পেজ নাম্বারটাও মেনশন করে দিচ্ছি। পেজ নাম্বার হচ্ছে 39, 39, পেজ নাম্বার হচ্ছে 39। ক্যামব্রিজ 18, টেস্ট 2, প্যাসেজ 1, পেজ নাম্বার হচ্ছে 39। আচ্ছা, এটা কি আপনাদের সবার ফার্স্ট ক্লাস রিডিং এর? কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন, যাদের যাদের ফার্স্ট ক্লাস তারা তারা একটু হ্যান্ড রেজ করবেন। আমি দেখতে চাচ্ছি নতুন কে কে আছেন এই ক্লাসে। ওকে। আমার কি কি শোনা যাচ্ছে? একজন বলছে সাউন্ড নেই, আমাকে কি শোনা যাচ্ছে না? শুনতে পাচ্ছি ম্যাম। আচ্ছা। আজকে আমাদের সেকেন্ড। হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, হাত নামায় ফেলেন। ঠিক আছে। যার যে সাউন্ড পাচ্ছেন না তিনি কাইন্ডলি আপনার কানেকশনটা একটু চেক করে দেখবেন। মোস্তফা কামাল ভাইয়া, আপনি একটু আপনার কানেকশনটা চেক করে দেখবেন। আহ, ওনারা শুনতে পাচ্ছে। আচ্ছা, অনেকেই নতুন আছে ক্লাসে, হ্যাঁ, তাদের জন্য আমি জাস্ট রিডিং এর 5 মিনিটের একটা ব্রিফ দিয়ে দিচ্ছি। এরপরে আমরা ক্লাস শুরু করব। সো রিডিং মডিউলটা যাদের কাছে একেবারে নতুন তাদের জন্য আমি বলছি, আমরা সবাই মোটামুটি জানি রিডিং এর 3টা পার্ট থাকে, প্যাসেজ 1, প্যাসেজ 2 এবং প্যাসেজ 3, রাইট? সো আমাদের 3টা পার্ট থাকে এবং আমাদের কোশ্চেন থাকে 40টা, সময় থাকে 1 ঘন্টা। সো 60 মিনিটসের মধ্যে আপনাকে 40 কোশ্চেনের অ্যান্সার করতে হবে। আচ্ছা, অনেকেই বলছে প্যাসেজ 1 মেবি 19, ক্যামব্রিজ 18, টেস্ট 2, প্যাসেজ 1, পেজ নাম্বার 39। ঠিক আছে, পেজ নাম্বার 39। আচ্ছা, এখন আসি, তিনটা প্যাসেজ থাকে, প্যাসেজ 1, প্যাসেজ 2 এবং প্যাসেজ 3। প্যাসেজ 1টা তুলনামূলক একটু সহজ থাকে, প্যাসেজ 2 তার থেকে একটু হার্ড হয়, প্যাসেজ 3টা তুলনামূলক কম্পেয়ার করে যদি আমি প্যাসেজ 1 এবং প্যাসেজ 2 থেকে, এটা আরেকটু ক্রিটিক্যাল থাকে। ঠিক আছে, যেখানে আপনার নিজের আরেকটু অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি ওরা ডিমান্ড করে। সো আমাদের তাহলে কি হলো, তিনটা প্যাসেজে 40 কোশ্চেন্স এবং টাইম থাকছে 1 ঘন্টা। এখন আছে নেক্সট কোশ্চেন কি থাকে রিডিং প্যাসেজ নিয়ে, যে রিডিং প্যাসেজটা আমি কোন প্যাসেজ থেকে স্টার্ট করব। অনেকের এই ধরনের একটা কোশ্চেন থাকে, যেহেতু প্যাসেজ 2 এবং প্যাসেজ 3টা একটু হার্ড থাকে, আমি কি হার্ড থেকে তারপরে ইজি কোশ্চেন সলভ করব, নাকি আমি গ্র্যাজুয়ালি সলভ করব? সো আমার সাজেশন হচ্ছে, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে ইন্ডিভিজুয়াল ক্যাপাবিলিটিসের উপরে। ঠিক আছে, আপনি রিডিং আপনার ক্যাপাবিলিটিস কেমন, আপনি এই 60 মিনিটসের মধ্যে বাসায় যখন প্র্যাকটিস করতেছেন অথবা মক টেস্ট দিচ্ছেন তখন আপনার আপনি কেমন, যে আপনার যে ডিজায়ার্ড স্কোরটা আছে সেটা অ্যাচিভ করতে পারছেন কোন স্টাইলে, এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে। বাট এখানে একটা কথা হচ্ছে যে এক্সাম হলে একটা প্রেশার কাজ করে। ঠিক আছে, টাইম প্রেশার বলেন, এক্সাম হলের একটা টেনশন বলেন, একটা মডিউল দিয়ে আমি, সবাই কাইন্ডলি একটু মিউট করবেন। আমি আমার এন্ড থেকে যদি সবাইকে মিউট করে দিই তাহলে কিন্তু ক্লাসে পার্টিসিপেশন জিনিসটা থাকবে না। ঠিক আছে, ক্লাসটা কিন্তু একেবারে বোরিং হয়ে যাবে, আমি বলতেই থাকবো, আপনারা শুধু শুনতে থাকবেন। আমি যখন কোশ্চেন করব তখন কিন্তু কেউ অ্যান্সার করতে পারবেন না, বা কেউ কিন্তু কোনো রেসপন্স করতে পারবেন না। সো সবাই একটু কাইন্ডলি মাইক্রোফোনের দিকে খেয়াল রাখবেন যাতে করে এটা আনমিউট না হয়ে যায়। ঠিক আছে, অনেক স্টুডেন্ট তো, যদি পার্টিসিপেশন না থাকে ক্লাসটা খুবই বোরিং লাগবে। তো যেটা বলছিলাম, যে আমরা কোন প্যাসেজ থেকে স্টার্ট করব, এটা অবশ্যই ইন্ডিভিজুয়াল ক্যাপাবিলিটিজের উপর ডিপেন্ড করবে। এর আগে আপনি বাসায় দেখবেন যাদের রিডিংয়ে ক্যাপচার অনেক ভালো আসে, যেমন আমি যদি আমার এন্ড থেকে বলি,
যে এক্সাম্পল হিসেবে বলতেছি যে আমি যদি গ্র্যাজুয়ালি করি সেক্ষেত্রে আমার হচ্ছে টাইম সেভ হচ্ছে না। আমার হয়তো মনে হচ্ছে প্যাসেজ 3 থেকে আমি বেশি মিস করে ফেলতেছি, বাট প্যাসেজ 3 থেকে আমি যদি শুরু করি তাহলে আমি আরো ভালো কাভার করতে পারতেছি। ঠিক আছে, দেন গো ফর ইট। যদি আপনার কাছে মনে হয় যে না আমি গ্র্যাজুয়ালি যাব, যদি আমি প্যাসেজ 3 থেকে আসি তাহলে আমার প্রথম প্যাসেজের কোশ্চেনগুলো তুলনামূলক ইজি হলেও টাইম কাভার করতে না পারার কারণে আমার অনেক মার্ক কম পাচ্ছি। তো যেটা হয় প্যাসেজ 3-তে আপনার কোশ্চেন বুঝতে সময় লাগে, কোশ্চেন ফাইন্ড করতে সময় লাগে। আমি যেটা বললাম যে আপনাদের একটা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি সেখানে ওরা ডিমান্ড করে। ঠিক আছে, আপনি পড়ে কতটুকু পড়ে আরো ভালো বুঝতে পারছেন এটা সেখানে আপনাকে প্রুফ করতে হয়। সো আমার ধরেন যে আমি চাচ্ছি আমার ব্যান্ড 7। সো আমার ব্যান্ড 7 যদি আমি তুলতে চাই, আমার প্রাথমিক যেই চেষ্টাটা থাকবে সেটা হচ্ছে আমার যেই কোশ্চেনগুলো সহজ সহজ কোশ্চেনগুলো যাতে আমার কাছ থেকে চলে না যায়, মানে আমার ওখান থেকে মার্কস যেন কাটা না যায়। সো যাদের একটা ব্যান্ড অলরেডি ঠিক করা আছে তাদের আমি সাজেস্ট করব যে প্রথমে প্যাসেজ 1 সলভ করেন, প্যাসেজ 2 সলভ করেন, দেন প্যাসেজ 3 সলভ করেন। কারণ প্যাসেজ 1-এর 13টা কোশ্চেন থাকে, 13টা কোশ্চেন তুলনামূলক ইজি হয়। সো আমি প্যাসেজ 3 প্রথমে শুরু করলাম, টাইম বেশি দিলাম কঠিন প্রশ্নের জন্য। এখানে আমার সহজ কোশ্চেন, টাইম কম লাগতো। সেই জায়গায় আমি শেষের দিকে এসে টাইম প্রেসারে সহজ কোশ্চেনটাই আমি ভুল করে আসলাম। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে দেখা যায় যে মার্কস কমার একটা সম্ভাবনা থাকে। তো আমি বলবো যে ফ্রেশ মাইন্ডে পরীক্ষা দিতে বসবেন, প্যাসেজ 1 সলভ করেন, দেন প্যাসেজ 2 সলভ করেন, দেন প্যাসেজ 3-তে যান। এখন আসি টাইমিং এর ব্যাপারে। প্রত্যেকটা প্যাসেজ সলভ করার জন্য আমাদের 20 মিনিটস করে টাইম থাকে। এখন আমি বললাম প্যাসেজ 1টা ইজি থাকে, প্যাসেজ 2টা কম্পারেটিভলি একটু ক্রিটিক্যাল হয়, এবং প্যাসেজ 3টা আরও একটু ক্রিটিক্যাল হয়। সো প্যাসেজ 1-এ যদি আমি 20 মিনিটস দেই, প্যাসেজ 2-তে যদি আমি 20 মিনিটস দেই, এবং প্যাসেজ 3-তে যদি আমি 20 মিনিটস দেই, স্বাভাবিকভাবেই আমি সবগুলো অ্যান্সার সুন্দরভাবে কাভার করতে পারবো না। তো এর জন্য যেটা করব, যেহেতু আমাদের প্যাসেজ 1টা তুলনামূলক ইজি থাকে, আমরা প্যাসেজ 1-এ একটু সময় কম দিব। 20 মিনিটসের জায়গায় চেষ্টা করবেন 17 মিনিটস, প্রথমে 17 মিনিটসের চেষ্টা করবেন। 17 মিনিটসে না হলে, সরি, 17 মিনিটসে হয়ে গেলে এরপরে আপনারা 15 মিনিটসে নিয়ে আসার চেষ্টা করবেন। 15 to 16 মিনিটসের মধ্যে আপনাকে প্যাসেজ 1 কাভার করতে হবে। এটা প্র্যাকটিসের সাথে আসবে। আমি বলতেছি না আজকেই আপনারা বসে যান, আজকেই 15 to 16 মিনিটসের মধ্যে অথবা 17 মিনিটসের মধ্যে করে ফেলেন, এটা সম্ভব না। ঠিক আছে, প্র্যাকটিসের সাথে এটা চলে আসবে। যখন আপনারা প্র্যাকটিস শুরু করে দিবেন এবং প্র্যাকটিস শেষের দিকে হয়ে যাবে, যখন আপনারা টাইম বেঁধে প্র্যাকটিস করা শুরু করবেন, তখন দেখবেন প্যাসেজ 1 যাতে আপনাদের 15 মিনিটসের মধ্যে কাভার হয়ে যায়, যাদের খুব ভালো স্কোর পাওয়ার একটা আশা আছে। এবং এরপরে আসি, তাহলে এখান থেকে আমার 5 মিনিটস সেভ হলো। ঠিক আছে, এরপরে যাবেন প্যাসেজ 2-তে। প্যাসেজ 2টা যেহেতু প্যাসেজ 1-এর থেকে একটু ক্রিটিক্যাল, আমি চাইলেও 15 মিনিটসের মধ্যে কাভার করতে পারবো না। সো প্যাসেজ 2-তে আমার কতটুকু টাইম আমি রাখতে পারি? 17 to 18 মিনিটস। এখানে আমার যদি ধরে নিই আমার 18 মিনিটসও লাগলো, ঠিক আছে, 2 মিনিট আমার সেভ হচ্ছে। চেষ্টা করবেন 17 মিনিটস, 18 মিনিটসের বেশি না নেওয়াটাই ভালো। সো আমি 18 মিনিট এখানে দিলাম, আমার এখানে 2 মিনিট সেভ হলো এবং আগের প্যাসেজ থেকে 5 মিনিট সেভ হলো। এখন প্যাসেজ 3-তে আপনি যান এক্সট্রা 7 মিনিটস নিয়ে। তখন দেখবেন যে আপনার প্যাসেজ 3 থেকে আপনি আগে যতটুকু আহ, তার মানে যতটুকু সময়ের মধ্যে যতটুকু কোশ্চেন সলভ করতে পারতেন, এখন আরেকটু রিল্যাক্সে আপনি আরো বেশি কোশ্চেন সলভ করতে পারবেন। এবং আপনার যেই মার্কস পাওয়ার যে প্রবাবিলিটি, এটা আরো হাই হবে। ঠিক আছে, এইটা হচ্ছে একটা বেসিক আইডিয়া রিডিং এর। এখন আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করছি, যাদের কাছে বই নেই তারা দেখবেন। আচ্ছা, এই যে রিডিং এর যে ট্রু ফলস আমি আজকে ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসের এই টপিকের বাইরে যাদের কোশ্চেন আছে তারা কাইন্ডলি লাস্ট পর্যন্ত থাকবেন, আমি সবার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, বাট এখানে অনেকেই আছে যারা জব করে, যারা হাউসওয়াইফ, অথবা যারা স্টুডেন্টও থাকতে পারে, যাদের অন্যান্য অনেক কাজ আছে সেগুলো রেখে অনেকেই সময় দিচ্ছে, এবং আজকে ক্লাসটাও লেট করে শুরু করে ফেলছি। তো সেজন্য বলি যে আগে ক্লাসের মেইন টপিকটা আমি কভার করি, মেইন টপিকের পরে আমি সবার এক্সট্রা কোশ্চেন নিয়ে বসবো এবং সবাইকে অ্যান্সার করার চেষ্টা করবো। ঠিক আছে, আমরা একটু ক্লাসের লাস্ট পর্যন্ত থাকি। আমি স্ক্রিনটা শেয়ার করছি।
আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ম্যাম। জি জি দেখা যাচ্ছে। ম্যাম। জি জি দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, সবাই এত সিরিয়াস হয়ে গেছেন কেন? সবার চেহারা দেখতেছি একেবারে সিরিয়াস। একটু লেটে শুরু করাতে আমি একটু সিরিয়াস হয়ে গেছি, বাট এখন দেখতেছি সবার একেবারে সিরিয়াস অবস্থা। রিল্যাক্স, ঠিক আছে? আনন্দের সাথে পড়াশোনা করেন, ভালো লাগবে। আচ্ছা, সো যখন আমরা, একটু জুম করলে ভালো হয়। একটু সরি, জুম করলে ভালো হয়। জুম হ্যাঁ হ্যাঁ, করলে জুম ভালো করলে হয়? ভালো হয় ম্যাম। ওকে ওকে ওকে, এখন ঠিক আছে? আরেকটু মিরাজ জুম রহমান করলে ভাই আরেকটু। হ্যান্ড রেজ করেছেন, কোনো কোশ্চেন ছিল? জি আপু, এই ফ্যাসিসটা তো আমাদের আগে সলভ করা হয়েছিল আর কি। আচ্ছা, আপনারা যারা 47 ব্যাচ, রাইট মিরাজ ভাই? জি 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 হ্যাঁ, জি 47 ব্যাচ। আজকে হচ্ছে 48 এবং 47 দুইটা কম্বাইন্ড ব্যাচের ক্লাস হচ্ছে। হ্যাঁ, যাদের নতুন ক্লাস তাদের জন্য এটা, এবং যাদের প্রিভিয়াস ক্লাসে কোনো প্রবলেম ছিল তারাও এই ক্লাস থেকে প্রবলেমগুলো সলভ করে নিতে পারবে, এবং তাদেরও যদি জি কোনো বুঝতে কোশ্চেন পারছি। থাকে সেটাও আমি কাভার করার চেষ্টা করব। ঠিক আছে? থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমি আসি, আমরা যখন কোনো প্যাসেজ থেকে, আমরা যে কোনো প্যাসেজ, প্যাসেজ ওয়ান, প্যাসেজ টু অথবা প্যাসেজ থ্রি, যেই প্যাসেজটাই সলভ করি না কেন, আমাদের প্রথম কি কাজ? আমাদের প্রথম কাজ হচ্ছে প্যাসেজের হেডিংটা পড়া। এই যে প্যাসেজের হেডিং, প্যাসেজের হেডিং আমি কেন পড়ব? কারণ আমার তো রিডিংয়ে প্রথমে আমরা কোশ্চেনে চলে যাই, কোশ্চেনে গিয়ে কোশ্চেন পড়ে দেন আমরা প্যাসেজে চলে আসি। বা অথবা অনেকেই জিজ্ঞেস করে যে আগে কি আমি প্যাসেজ পড়বো তারপরে কোশ্চেনে যাবো, নাকি আগে কোশ্চেন পড়বো তারপরে প্যাসেজে আসবো? এটার একটা অ্যান্সার হচ্ছে, এ কোশ্চেন টাইপের উপর ডিপেন্ড করে যে আপনি কি করবেন। এবং প্রথমত হচ্ছে, আমি প্যাসেজ যদি পড়তে যাই, আমার 20 মিনিটস টাইম, আমি যদি প্যাসেজ পড়তে যাই, প্যাসেজ পড়লাম, প্যাসেজ পড়ার পরে আমি কোশ্চেনে গেলাম, কোশ্চেন পড়লাম, কোশ্চেন পড়ে তারপরে আবার প্যাসেজে আসলাম, আমি কি 20 মিনিটসের মধ্যে শেষ করতে পারবো? এটা সম্ভব? সম্ভব না। এর জন্য আমরা আগে কোশ্চেন পড়বো, কোশ্চেন পড়ার পরে তারপরে আমরা প্যাসেজে আসব। বাট এর আগে একটা কথা আছে, সেটা হচ্ছে যে ধরেন আমি আপনাকে একটা আউট অফ দ্য বক্স কোশ্চেন করলাম, ঠিক আছে? বা দুই তিন টাইপের কোশ্চেন করলাম। এখন আপনি জানলেনই না কনটেক্সটটা কি, আপনার কাছে কোশ্চেনটা একটু অদ্ভুত লাগবে না? যে এই কোশ্চেনটা আবার কি, এটা মানে কি, এটা কেন বলতেছে, বা মাথায়ও থাকবে না, ঠিক আছে? সো কি নিয়ে কোশ্চেনটা হচ্ছে, টপিকটা কি, কনটেক্সটটা কি, এইটা জেনে যদি আমরা কোশ্চেনগুলো পড়ি তাহলে যেটা হবে সেটা হচ্ছে কোশ্চেনটা আমাদের মাথায় বেশিক্ষণ থাকবে। এবং আমরা যখন আবার প্যাসেজে আসব কিওয়ার্ড ধরে কোশ্চেনটা সলভ করার জন্য, তখন দেখা যাবে যে আমরা খুব ইজিলি কোশ্চেনগুলো বা কিওয়ার্ডগুলো প্যাসেজ থেকে আইডেন্টিফাই করতে পারতেছি। তো আমাদের প্রথম কাজ কি? প্যাসেজের হেডিং পড়া। আজকে আমরা যে প্যাসেজটা সলভ করছি, বা যেই, হ্যাঁ, যে প্যাসেজটা সলভ করছি সেটার হেডিংটা কি দেওয়া আছে? স্টোনহেঞ্জ। এখন কোশ্চেন, মিস তো বললো প্যাসেজের হেডিং পড়তে, প্যাসেজের হেডিং পড়লেই প্যাসেজের কনটেক্সট বোঝা যাবে, বা প্যাসেজটা কি টপিক নিয়ে আলোচনা করা হচ্ছে এটাও বোঝা যাবে। বাট এখানে আমি পড়লাম স্টোনহেঞ্জ। স্টোনহেঞ্জ মানে তো আমি কিছুই বুঝলাম না। স্টোন মানে পাথর, এটা আমরা সবাই জানি, বাট স্টোনহেঞ্জটা কি? স্টোনহেঞ্জ সম্পর্কে আমার কোনো আইডিয়া আছে, বা আপনাদের কোনো আইডিয়া আছে? যারা প্রথম পড়তেছেন বলেন তো, স্টোনহেঞ্জটা নিয়ে কোনো আইডিয়া আছে? না আপু, কোনো আইডিয়া নাই। স্বাভাবিক, আমার নিজেরও আইডিয়া হতো না, যদি আমি ফার্স্ট টাইম পড়তাম আমার নিজেরও আইডিয়া হতো না। তখন কি করব, আমরা এই প্যাসেজের বা এই যে প্যারাগ্রাফের, এই প্যারাগ্রাফের ফার্স্ট 2 লাইন পড়ে দেখার চেষ্টা করব যে এটা কি নিয়ে বলছে। সো যেই প্যাসেজে যেই প্যাসেজ থেকে আমরা শুরু করি না কেন, প্যাসেজ ওয়ান, প্যাসেজ টু অথবা প্যাসেজ থ্রি, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে হেডিং পড়া। হেডিংটা আমরা কেন পড়বো? যাতে করে এই যে পুরো প্যাসেজটা, এই প্যাসেজটাতে কি নিয়ে কথাবার্তা আছে সেটা বোঝার জন্য আমরা হেডিংটা পড়ব। এখন আসি, আজকের আমাদের টপিক হচ্ছে ট্রু ফলস, ঠিক আছে? চলেন ট্রু ফলসটা আমরা একটু দেখি। এই যে এটা হচ্ছে আমাদের কোশ্চেন, ট্রু ফলস। ট্রু ফলসটা কি? এই যে এরকম আমাদের কয়েকটা কোশ্চেন দেওয়া থাকবে, আমরা এর আগেও হয়তো ট্রু ফলস টাইপের কোশ্চেন
করেছি সেটা হচ্ছে আমাদের একাডেমিক পারপাসে, বাট এটা হচ্ছে আমাদের আইএলটিএস এর জন্য। একটা কথা বলতে ভুলে গেছি, একটু শর্ট করে বলে দিই। যারা অনেকেই আছে প্যাসেজের ইটা খুঁজে পান না, ঠিক আছে, কারণ এখানে অনেকে জেনারেলের স্টুডেন্টও আছেন। তো তাদের বলবো আজকে একাডেমিকের ক্লাস হচ্ছে। আমি জেনারেলের ক্লাসের সম্পর্কে অলরেডি যে স্টুডেন্ট কোঅর্ডিনেটর আছে তাকে জানিয়ে দিয়েছি আপনাদের এক্সট্রা ক্লাসের ব্যাপারে। আজকে হচ্ছে একাডেমিক যে বইটা আছে সেখান থেকে ক্লাস হচ্ছে। ওকে। সো এখানে একটা স্টেটমেন্ট দেওয়া থাকে ট্রু ফলসের ক্ষেত্রে। স্টেটমেন্টটা যদি আপু একজন অ্যাড হতে পারছে না, আজকে যদি মনে অ্যাড হয় করে ওয়েট দিতেন। করতেছে, ওয়েটিং রুম। আচ্ছা, ওয়েটিং এ আছে। ঠিক আছে, আমি দেখছি। এক মিনিট, হ্যাঁ, আমি একটু দেখছি। ওনার নামটা কি, আমাকে কি কেউ জানাতে পারবেন? রাকিব। ওকে। একজন রাকিব, উনি কিন্তু জয়েন আছে, ঠিক আছে। আমি আপু এখানে এনার নাম রাকিব হাসান। রাকিব হাসান, বাট আমার এখানে কিন্তু কাউকে শো করছে না। আমার এখান থেকে আপনারা 99 জন পার্টিসিপেন্ট আছেন এবং সবাই ক্লাসে আছেন, কোনো ওয়েটিং কাউকে আমি দেখতে পাচ্ছি না। কেউ ওয়েটিং এ নাই। ওনার মেবি কানেকশন প্রবলেম অথবা টেকনিক্যাল কোনো এরর আছে, যার জন্য হয়তোবা হচ্ছে না। আচ্ছা, বুক নাম্বার অনেকেই বলছে ক্যামব্রিজ 18, প্যাসেজ 2, সরি টেস্ট 2 প্যাসেজ 1, পেজ নাম্বার হচ্ছে 39। আচ্ছা, আমি শেয়ারটা বন্ধ করে দিয়েছিলাম, আমি আবার একটু শেয়ার করি। হুম, আচ্ছা, ট্রু ফলস নিয়ে কোশ্চেন টাইপ নিয়ে কথা বলছিলাম, রাইট? এখানে ট্রু ফলসের হচ্ছে যে মেইন সেটা হচ্ছে যে এখানে একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে। এরকম একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে। স্টেটমেন্টটা যদি কি বলছে এখানে দেখেন, ইফ দ্য স্টেটমেন্ট অ্যাগ্রিজ উইথ দ্য ইনফরমেশন, স্টেটমেন্টটা যদি ইনফরমেশনের সাথে অ্যাগ্রি করে দ্যাট মিন্স এটা ট্রু। এবং এই স্টেটমেন্টটা যদি স্টেটমেন্টের এই যে স্টেটমেন্টটা দেওয়া আছে গিভেন স্টেটমেন্ট, এইটা যদি আপনার প্যাসেজের যে স্টেটমেন্টটা দেওয়া আছে অথবা যে ইনফরমেশনটা দেওয়া আছে সেটার সাথে কন্ট্রাডিক্ট করে। কন্ট্রাডিক্ট মানে কি, আমি একটা কথা বলতেছি, আপনি অন্য আরেকটা কথা বলতেছেন, একটা কথার সংঘর্ষ হচ্ছে, বিপরীতমুখী কথা হচ্ছে, এটাকে বলে কন্ট্রাডিক্ট। যদি এই ধরনের কোনো ইনফরমেশন হয় যে আমরা একটা বলতেছি, এখানে স্টেটমেন্ট আমরা না, স্টেটমেন্টে একটা কথা বলছি এবং প্যাসেজে অন্য একটা কথা বলছে যেটা কন্ট্রাডিক্ট করছে, সেটা হচ্ছে ফলস। এবং নট গিভেন কি, যেই স্টেটমেন্টটা এখানে দেওয়া আছে এই ধরনের কোনো ইনফরমেশনই প্যাসেজে নেই, তাহলে সেটা হচ্ছে আমাদের নট গিভেন। সো এখানে আমাদেরকে একটা জিনিস খুবই ভালো করে খেয়াল রাখতে হবে, এখানে যে ট্রু ফলস নট গিভেন এই জায়গায় কিন্তু ইয়েস নো নট গিভেনও আসে। সো এটা আমাদেরকে প্রথমে খেয়াল রাখতে হবে। তার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা ট্রু ফলস বলে বলে ছোটবেলা থেকে অভ্যস্ত যে ট্রু ফলস ট্রু ফলস ট্রু ফলস, বাট আইএলটিএস এর ক্ষেত্রে যদি দুইটা আপনার থাকে ট্রু ফলস দেওয়া থাকে, ধরেন প্যাসেজ 1-এ ট্রু ফলস আসছে, প্যাসেজ 2-তেও আপনাদের একটা ট্রু ফলস দিয়ে রাখছে। সো সেই ক্ষেত্রে দেখবেন প্যাসেজ 1-এই ট্রু ফলস নট গিভেন থাকতে পারে, প্যাসেজ 2-তে যেয়ে এখানে দেওয়া থাকতে পারে ইয়েস নো নট গিভেন। আপনি যখন আপনার অ্যান্সার শিটে কোশ্চেনটা উঠাবেন, ধরেন 9 নম্বরের অ্যান্সার হচ্ছে ট্রু, দেন আপনাকে ওখানে লিখতে হবে 9 নম্বরে যে একটা থাকে, কি বলে ওটাকে, কলাম থাকে, ওখানে আপনাকে লিখতে হবে যে এটা ট্রু অ্যান্সার শিটে। যদি এখানে ট্রু ফলসের বদলে ইয়েস নো থাকে তাহলে ট্রু হলে আপনাকে কি লিখতে হবে, ইয়েস, ফলস হলে নো, এবং নট গিভেন নট গিভেন।
সো এটা আমরা একটু খেয়াল রাখবো। এখন আসি ট্রু ফলসের মেইন যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে নট গিভেনের মধ্যে, ঠিক আছে? নট গিভেন, ফলস। ট্রু তো যেই স্টেটমেন্টের সাথে মিলে গেলে ট্রু, স্টেটমেন্টের সাথে ইনফরমেশন মিলে গেল ট্রু। ফলস হচ্ছে কন্ট্রাডিক্ট করলে ফলস, এবং নট গিভেন হচ্ছে স্টেটমেন্টে যে ইনফরমেশনটা আছে প্যাসেজে ওই ইনফরমেশনটা না থাকলে আমরা জানি এটা নট গিভেন। বাট এখানে হচ্ছে ওরা কি করে, প্রথমত প্রত্যেকটা জিনিস ওরা প্যারাফ্রেজ করে লিখে, দ্বিতীয়ত হচ্ছে সিনোনিমস ইউজ করে, এবং তৃতীয় যে জিনিসটা হচ্ছে ওরা অনেক ট্রিক্স ইউজ করে যেটাতে আপনাকে আটকানো যায়, ঠিক আছে? ওরা প্রত্যেকটা কোশ্চেন কখনোই এমনভাবে দেয় না যাতে আপনি সবগুলো কোশ্চেনের অ্যান্সার খুব ইজিলি দিতে পারেন। তো কিছু কিছু কোশ্চেন একটু ওরা ট্রিকি করে যাতে করে আপনি একটু কনফিউজড হয়ে যান। কনফিউশনটা কেমন দেখেন, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। যেমন আমি কোনো একটা জায়গায় বেড়াতে গেছি, ধরেন যে নেপালেই গেছি, আমি ফর এক্সাম্পল বলছি। আমি নেপালে গেছি, নেপালে যে আমি 3 দিন থেকেছি। 3 দিনের মধ্যে আমি অনেকগুলো স্পট কভার করেছি, বাট আমি, হ্যাঁ, অনেকগুলো স্পট আমি কভার করছি। তার মধ্যে আমার সব থেকে ভালো লাগছে কোনটা, ওখানকার যে স্নোটা সেটা আমার অনেক পছন্দ হয়েছে। চারদিকে অনেক সাদা ছিল, এই দৃশ্যটা আমার অনেক পছন্দ হয়েছে। এবং এই 3 দিন যে আমি ঘুরেছি বিভিন্ন স্পটে, 3 দিনই আমি লাল জামা পরে ঘুরেছি, ঠিক আছে? 3 দিনই আমি লাল কালারের জামা পরে ঘুরেছি। কাইন্ডলি তাজকিরা আপু মিউট করবেন। হ্যাঁ, তো আমি 3 দিনই লাল কালার জামা পরে ঘুরেছি, ঠিক আছে? এখন আমি আপনাদেরকে কয়েকটা স্টেটমেন্ট দিই, আমাকে বলেন যে স্টেটমেন্টগুলো কেমন হতে পারে। প্রথমত, আমি নেপালে বেড়াতে গিয়েছিলাম। দ্বিতীয়ত, আমার লাল কালারের জামা খুব পছন্দের। 3 নাম্বার হচ্ছে, আমি ওখানে কোনো স্নো দেখতে পাইনি। এখন ফার্স্টেরটা কি, আমি নেপালে বেড়াতে গিয়েছিলাম, এটা কি হবে বলেন তো? আমি যে স্টেটমেন্টটা বললাম এবং একটু আগে যে ট্রু বর্ণনাটা দিলাম, ট্রু ট্রু। দ্বিতীয় যেটা বললাম, আমার ট্রু লাল কালারের জামা খুব পছন্দের, এটা কি হবে বলেন তো? নট গিভেন নট গিভেন। রাইট, নট গিভেন। এবং থার্ড যেটা বললাম যে হচ্ছে আমি ওখানে কোনো স্নো দেখতে পাইনি, ফলস এটা false। ফলস। কারণ এটা তো এই যে শব্দ হয় বেসিক এটা একটা পার্থক্য, সেটা কি, আমি লাল কালার জামা পরেছি 3 দিনই, ঠিক আছে? এখন এমনও হতে পারে আমি অন্য কোনো কালার জামা নিয়ে যাই নাই, এমনও হতে পারে লাল কালারের জামা ক্যামেরায় খুব ভালো আসছিল, আমার ছবি তুলতে ভালো লাগছিল, এই জন্য আমি লাল কালার পরেছি, যে কোনো কারণ হতে পারে। সো এই জায়গাটায় ওরা ট্রিক্স ইউজ করে, ঠিক আছে? এই জায়গাগুলো আমাদেরকে একটু সাবধান থাকতে হবে। ওরা ইনফরমেশনে লাল কালার, এই যে আমি বললাম যে লাল কালার জামা আমার অনেক পছন্দ, এই জন্য এই এই ট্রিক্সটার জন্য ওরা পুরো প্যাসেজে বা পুরো প্যারাগ্রাফে আপনার লাল কালার দিয়ে ভরায় রাখবে, ঠিক আছে? যে লাল কালার পরে গেছি, লাল কালারের ছবি সুন্দর আসছে, এটা আসছে, ওইটা আসছে। এই পরে ওরা বলবে, স্টেটমেন্টে বলবে যে লাল কালার জামা আমার খুব পছন্দের, অথচ লাল কালার জামা পছন্দের এটা কোনো ইনফরমেশন ওখানে দেয়াই ছিল না। এইটা হচ্ছে নট গিভেনের ক্ষেত্রে একটা ট্রিক্স ইউজ করে। ফলসের ক্ষেত্রে কি বলেছি, আমি কোনো স্নো দেখিনি, ওখানে আমি বলেছি যে আমার স্নো খুব ভালো লাগছে, এখানে আমি বলছি যে আমি কোনো স্নো দেখিনি। কন্ট্রাডিক্ট করছে না, সংঘর্ষ হচ্ছে না, একটা ইনফরমেশনের সাথে অন্য ইনফরমেশন বিপরীতধর্মী হয়ে যাচ্ছে না, এটাই হচ্ছে ফলস। আর আমি নেপালে গিয়েছিলাম বেড়াতে, প্রথমে আমিও বলেছি আমি নেপালে গিয়েছিলাম বেড়াতে, স্টেটমেন্টের ইনফরমেশন ম্যাচ করছে প্যাসেজের সাথে, দিস ইজ ট্রু। এতটুকু কি আমরা বুঝতে পেরেছি? জি আপু। জি। ওকে, এখন আমি যেটা করব, আমি এখান থেকে একটা ফার্স্টেরটা আমি সলভ করে দিব, এবং এখান থেকে আমি বুঝিয়ে দেব যে কিওয়ার্ড, আমরা এখানে 3টা জিনিস শিখবো, সেটা হচ্ছে কিওয়ার্ড কিভাবে আইডেন্টিফাই করতে হয়। প্রথমত কিওয়ার্ড কি, কিওয়ার্ড বলতে আমরা কি বুঝি, কিওয়ার্ড কিভাবে আমরা আইডেন্টিফাই করব, এবং কিওয়ার্ড আইডেন্টিফাই করার পরে এটাকে আমরা প্যাসেজে কিভাবে বা প্যারাগ্রাফে কিভাবে সার্চ করব, ঠিক আছে? সো প্রথমে আসি, কিওয়ার্ডটা কি। আমরা সবাই বলি কিওয়ার্ড সার্চ করব, কিওয়ার্ড সার্চ করব, কিওয়ার্ডটা কি? এখন অনেক জায়গায় দেখি কোনো কিছু বোল্ড আকারে লেখা আছে প্যাসেজে, সরি, কোনো 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 কিছু প্যাসেজে বোল্ড আকারে লেখা আছে, এটা হচ্ছে কিওয়ার্ড। কোনো ডেট দেওয়া আছে, এটা হচ্ছে কিওয়ার্ড। বা কোনো কিছু অ্যাপোস্ট্রফিস দিয়ে দেওয়া আছে, ওটার মাঝখানে ওটার মধ্যেও কিওয়ার্ড।
এখন কিওয়ার্ড জিনিসটা বিভিন্ন জন বিভিন্নভাবে বর্ণনা করে, বাট কিওয়ার্ডটা হচ্ছে এই যে পুরো সেন্টেন্সটা, হ্যাঁ, এই পুরো সেন্টেন্সটাকে আমি যদি 2 থেকে 3টা ওয়ার্ডে বর্ণনা করতে চাই, বা 2 থেকে 3টা ওয়ার্ডে আমি যদি এক্সপ্রেস করতে চাই যে এই সেন্টেন্সটা বলতে কি বোঝাচ্ছে, সেটাই হচ্ছে ওই 2 থেকে 3টা ওয়ার্ডই হচ্ছে আমার কিওয়ার্ড। এখন আমি এমন একটা প্রবলেম বা এমন একটা কোশ্চেন সলভ করছি যেখানে কোনো পার্সনের নেম আমার দরকার নেই, ঠিক আছে? এই যে স্টোন হেঞ্জ একটা জিনিস আমরা পড়লাম, স্টোন হেঞ্জটা নিয়ে আমরা যখন প্যাসেজ সলভ করব, স্টোন হেঞ্জ হয়তো যে কোনো কিছু হতে পারে, ওটা যে কোনো কেউ বানাতে পারে, যে কোনো কেউ ভাঙতে পারে, ঠিক আছে? এখন প্যাসেজে এমন একটা ইনফরমেশন আছে, সরি স্টেটমেন্টে এমন একটা ইনফরমেশন আছে যেখানে কে তৈরি করছে কে ভাঙছে জানতেই চায় নাই, তাহলে কি কারোর নেম আমার কাছে কিওয়ার্ড হতে পারে? ওইটা আমার কাছে কোনো কিওয়ার্ড হতে পারে না। যেই 2 থেকে 3টা ওয়ার্ড দিয়ে আমি ওই সেন্টেন্সের মিনিংটা আইডেন্টিফাই করতে পারছি, মিনিংটা প্রকাশ করতে পারছি, এবং ওই 2 থেকে 3টা ওয়ার্ড খুবই প্রয়োজনীয় সার্চ করার জন্য, কারণ ওই 2 থেকে 3টা ওয়ার্ড যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে ইনফরমেশনের মিনিংটাও এদিক ওদিক হয়ে যেতে পারে। সো এই যে ওয়ার্ডটা, এটাই হচ্ছে আমার কিওয়ার্ড। এখন দেখি যে এই এখানে কিওয়ার্ডটা কি হতে পারে, ঠিক আছে? আও, আমরা তো প্রথমে কোশ্চেন পড়বো না, আমরা প্রথমে কি পড়বো? প্যাসেজের হেডলাইন পড়বো। হেডলাইন পড়ে যদি কোনো কিছু না বুঝি ফার্স্ট 2 লাইন পড়বো। সো প্যাসেজের প্রথম যেই হেডলাইনটা সেটা হচ্ছে স্টোন হেঞ্জ। স্টোন হেঞ্জ, আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ক্যামব্রিজে বা আইএলটিএস এর রিডিং এ প্রত্যেকটা ওয়ার্ড জানে এরকম মানুষ নেই, ঠিক আছে? সো এইটা নিয়ে প্যানিকড হবেন না যে আমি তো প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং জানি না, তার মানে কি আমি কি রিডিং দিতে পারবো না? অবশ্যই পারবো। আমাকে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং জানতে হবে না। ওই সেন্টেন্সের 2 থেকে 3টা ওয়ার্ড, 2টা ওয়ার্ড বা একটা ওয়ার্ড যদি আপনি নাও জানেন, আপনি অ্যান্সার করতে পারবেন। কিভাবে? এটা আমরা যখন কোশ্চেন সলভ করব, এটা আমরা সেখান থেকে দেখে নিব। এখন আসি স্টোন হ্যান্ডস। ওকে, স্টোন হ্যান্ডসটা কি আমি পড়লাম, আমি বুঝলাম না স্টোন হ্যান্ডস কি। এবার 2টা লাইন পড়ে দেখি। ফর সেঞ্চুরিজ। সেঞ্চুরিজ মানে কি? 100 বছর বা শত শত বছর। যেহেতু সেঞ্চুরিজ আছে তার মানে কি শত শত বছর। ফর সেঞ্চুরি, শত শত বছর ধরে। হিস্টোরিয়ান্স, ঐতিহাসিকগণ। অ্যান্ড আর্কিওলজিস্ট। আর্কিওলজিস্ট কাদেরকে বলি? প্রত্নতত্ত্ববিদদের, যাদের বিভিন্ন যে ঐতিহাসিক স্থানগুলো রয়েছে বা ঐতিহাসিক জিনিসপত্র রয়েছে এগুলো নিয়ে যারা গবেষণা করে তাদেরকে আমরা বলি আর্কিওলজিস্ট। ঐতিহাসিকগণ এবং আর্কিওলজিস্ট, প্রত্নতাত্ত্বিক যারা আছে তারা কি হয়েছে? পাজেলড হয়েছে। পাজেল মানে কি? হতভম্ব হওয়া। এটাকে বলে পাজেল হয়েছে। পাজেল হয়েছে কি কি নিয়ে পাজেল হয়েছে? ওভার দ্য ম্যানি মিস্ট্রিজ অফ স্টোন হেঞ্জ। মিস্ট্রিস মানে হচ্ছে রহস্যজনক কোনো কিছু, হ্যাঁ? অনেকগুলো, ওভার দ্য ম্যানি, অনেকগুলো মিস্ট্রিস মানে রহস্য। কিসের রহস্য? স্টোন হেঞ্জ। আচ্ছা, স্টোন হেঞ্জের রহস্য। এখন স্টোন হেঞ্জটা কি এরপরে বলছে দেখেন, এ প্রি হিস্টোরিক মনুমেন্ট, ঠিক আছে? মনুমেন্ট কোনো একটা স্মৃতিস্তম্ভ বা ঐতিহাসিক কোনো কিছুকে স্মরণ করে এরকমকে আমরা কি বলি? মনুমেন্ট বলি। প্রি হিস্টোরিক মানে প্রাগৈতিহাসিক। দ্যাট টুক অ্যান্ড এস্টিমেটেড 1500 ইয়ার্স টু ইরেক্ট। ইরেক্ট মানে হচ্ছে ওই যে জায়গাটায় ওটা দাঁড় করানো, ওই দাঁড় হওয়ারটাকে বলে হচ্ছে ইরেক্ট। সো এখানে বলছে এই যে মনুমেন্টটা, এটা হচ্ছে স্টোন হেঞ্জটা হচ্ছে একটা প্রি হিস্টোরিক মনুমেন্ট, যেটা নিয়েছে, দ্যাট টুক নিয়েছে, অ্যান্ড এস্টিমেটেড। এস্টিমেটেড মানে হচ্ছে অ্যাবাউট, প্রায় 1500 বছর, 1500 ইয়ার্স টু ইরেক্ট। 1500 বছর নিয়েছে কি ওই জায়গায় দাঁড় হতে বা ওই জায়গায় মানে পুরোপুরি কি বলে ওটা, তৈরি হতে, ঠিক আছে? তো আমরা এখন বুঝছি না এখান থেকে কি বলছে। একটা মনুমেন্ট নিয়ে কথা বলেছে। মনুমেন্টের নামটা কি? স্টোন হেঞ্জ। এটা একটা প্রাগৈতিহাসিক স্মৃতিস্তম্ভ আমরা যদি বলি, তাহলে স্মৃতিস্তম্ভ। এতটুকু পরে আমরা বুঝতে পেরেছি যে এখানে একটা মনুমেন্ট নিয়ে কথা বলেছে, এবং পুরো প্যাসেজের মধ্যে কি এই যে জিনিসটা স্টোন হেঞ্জ একটা মনুমেন্ট, এইটা নিয়েই কথা হবে। এখন আমরা যাব কোশ্চেনে, ঠিক আছে? এখন যদি আমরা কোশ্চেন পড়ি সেক্ষেত্রে আমরা বুঝবো যে কোশ্চেনগুলোর মিনিং কি হতে পারে।
এখানে আমি বলে দিই, আমরা ট্রু ফলস নট গিভেন করছি। যাদের কাছে বই আছে, আমার এখানে যেহেতু আমি অনলাইন থেকে এটা কপি করেছি, আমার এখানে এর আগের কোশ্চেনগুলো নেই, আপনারা যাদের বই আছে তারা দেখেন। কোশ্চেন এটা 9 নাম্বার থেকে শুরু হয়েছে, হ্যাঁ। এখন ধরেন আমার কাছে ট্রু ফলসটা ইজি লাগে, আমার কাছে ট্রু ফলসটা ইজি লাগে, আমার কাছে এই যে সামারি কমপ্লিশন বলেন অথবা ফিল ইন দ্য গ্যাপস বলেন, আমার কাছে কঠিন লাগে। আমি চাচ্ছি ট্রু ফলসটা আমি আগে করব। এখন ট্রু ফলসটা যদি আমি আগে করতে চাই, সেক্ষেত্রে কি আমি প্যাসেজের শুরু থেকে পড়বো? আমার কিন্তু কোশ্চেন 9 নাম্বারে। আমি কি তাহলে প্যাসেজের ফার্স্ট থেকে ট্রু ফলসের কিওয়ার্ড আইডেন্টিফাই করা শুরু করব, বা ট্রু ফলসের কোশ্চেনের অ্যান্সার ফার্স্টের দিকে খোঁজা শুরু করব? কখনোই না। যদি কোশ্চেন মিডল পয়েন্টে থাকে, 9 নাম্বার, 10 নাম্বার, 5 নাম্বার থাকে, তাহলে আমরা চেষ্টা করব প্যাসেজের মিডল পয়েন্ট থেকে অ্যান্সারটা আইডেন্টিফাই করার জন্য। কারণ অবভিয়াসলি 1 থেকে 8 পর্যন্ত আমার কোশ্চেন আছে প্রথমে। সো এখানকার মধ্যে অবশ্যই ফার্স্টের দিকে আমার কোশ্চেন কিছু থাকবে, দেন আমার কি আসবে, ট্রু ফলস আসবে, ঠিক আছে। এই জন্য আমরা কি করব, যখন কোশ্চেন সার্চ করব আমরা প্যাসেজের মিডল পয়েন্টের দিকে সার্চ করব। আমি দেখাই দিব কিভাবে সার্চ করতে হয়। আমরা প্রথমে আসি, আমরা কিভাবে প্রথমে আমরা কি বলেছিলাম, কিওয়ার্ড সার্চ, সরি কিওয়ার্ড আইডেন্টিফাই করব। আলভি হাসান, এমডি আলভি হাসান, বলেন ভাইয়া। আপু এরকমও হয়েছে যে আগে ট্রু ফলস আসছে, তারপর হলো আম, মানে ফিল ইন দ্য গ্যাপস আসছে। তো এটা তো আগে সব ট্রু সময় তো হবে না। আগে যদি ট্রু ফলস আছে, আমি বলছি যদি মিডল পয়েন্টে থাকে, ঠিক আছে। না না, ধরেন এটাই আছে, বাট ওরা ফিল ইন দ্য গ্যাপস গুলো পরে দিয়ে দিছে আর ট্রু ফলস গুলো আগে রাখছে, এই ফিল ইন সিরিয়াল দ্য থাকলো। গ্যাপস পরে দিয়ে দেয় কোন ভাবে আমি বলি ভাইয়া। ফিল ইন দ্য গ্যাপস পরে দিয়ে দেয় যখন হচ্ছে আপনার ওরা একটা টপিক দিয়ে দেয়, দেখবেন। হ্যাঁ, আপনি যে ফিল ইন দ্য গ্যাপস এর কথা বলছেন, আমার এখানে আছে কিনা আমি এই কোশ্চেন টাইপে আমি একটু দেখে নিই। হ্যাঁ, আপনি প্যাসেজ 3-তে যাবেন, অ্যান আইডিয়াল সিটি, প্যাসেজ 3-তে যাবেন। প্যাসেজ 3-তে যে দেখবেন 34 নাম্বার একটা কোশ্চেন আছে। 34 নাম্বার একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা কি, লিওনার্দো দা ভিঞ্চিস আইডিয়াল সিটি, একটা টপিক দেওয়া আছে না, ওয়ান ওয়ার্ড অনলি দিয়ে সামারি কমপ্লিশন একটা ইয়ে আছে, সামারি বিলো। এটাও এক ধরনের কি, ফিল ইন দা গ্যাপস। সো এখানে দেখেন লিওনার্দো দা ভিঞ্চি আইডিয়াল সিটি, এই যে টপিকটা দেওয়া থাকে, টপিক অনুযায়ী যদি কোনো ফিল ইন দা গ্যাপস থাকে, ওইটা দেখবেন ওরা আগে দেওয়ার সম্ভাবনা আছে, কারণ ওই টপিকটা ওরা উচ্চারণ করে দিয়েছে। এবং যে কোনো একটা প্যারাগ্রাফ শুধুমাত্র ওই টপিকটা নিয়ে আলোচনা হবে, এবং ওই টপিকে ওরা ওই টপিকটা প্যাসেজের আগেও থাকতে পারে, মিডল পয়েন্টেও থাকতে পারে, শেষেও থাকতে পারে। যেহেতু ওরা ওই টপিকটা উল্লেখ করে দেয়, সেক্ষেত্রে এটা যে কোনো জায়গায় থাকতে পারে। এখন বলি ট্রু ফলসের কথা, যেটা আপনি বলছেন। ট্রু ফলসের যে সবগুলো আপনার সিরিয়াল ওয়াইজ থাকবে এরকম কিন্তু না, ঠিক আছে। ট্রু ফলস কোশ্চেনটা সিরিয়াল মেনটেন করে আসে না, বা অর্ডার মেনটেন করে আসে না। দেখা গেল আমার 10 নাম্বারটা 5 নাম্বার প্যারাগ্রাফে দিয়ে রাখছে, এবং 11 নাম্বারটা আবার 4 নাম্বার প্যারাগ্রাফে ছিল। একটা এরকম করে, বাট এটা খুবই রেয়ার, ঠিক আছে, এটা খুবই রেয়ার। সো ওরা যেটা করে, 10 নাম্বার যে কোশ্চেনটা সেটা দেখা গেল 5 নাম্বার প্যারাগ্রাফে আছে, 11 নাম্বার কোশ্চেনটা আবার 3 নাম্বার প্যারাগ্রাফে দিয়ে রাখতে পারে। এটা হচ্ছে রেয়ার কেস, বাট এটা আপনি যখন সলভ করতে যাবেন তখন এটা আপনি ইউজ টু হয়ে যাবেন, যে আপনার কোন কোশ্চেনটা কোথা থেকে থাকতে পারে। এটা এরকম হয়, এটা সবসময় অর্ডার মেনটেন করে আসে না। এটা একটা কনফিউশনের তৈরি করার জন্য ওরা এরকম ট্রিক্স ইউজ করে। ম্যাম, তাহলে তো এটা সমস্যা নট গিভেন এর জন্য। আমি তো এটা নট গিভেন দিয়ে চলে যাব, যেহেতু নাই পরের সিরিয়ালে। এটা এটা এটার এটা হচ্ছে আপনি করবেন কখন, যখন তাহলে তো আমার আপনি, পুরো ওটা পড়তে হবে, যেহেতু চান্স আছে 1% হলো। হ্যাঁ, আমরা যখন কোশ্চেন পড়ি, কোশ্চেন পড়ে যখন প্যাসেজে যাই, তখন কিওয়ার্ড নিয়ে যাই না মাথায়। আমাদের তো মাথায় একটা কিওয়ার্ড থাকে, এবং আমরা যখন ওই ওয়ার্ডটা পড়ি, ওই ওয়ার্ডটা পড়লে কি আমাদের মনে হয় না যে হ্যাঁ এই যে ওয়ার্ডটা, এটা আমি কোনো একটা কোশ্চেনে পড়ছি। ওইটা ধরে আপনি যখন যখন আমরা কোনো কিছুর অ্যান্সার আইডেন্টিফাই করি, এটার মেইন ওয়ে কি জানেন, আমি স্কিমিং করে পড়ছি। স্কিমিং হচ্ছে ক্যাঙ্গারু স্টাইল রিডিং, ঠিক আছে। একটা কিওয়ার্ড আমি পেয়েছি, ওই কিওয়ার্ডটা আমি প্যাসেজে সার্চ দিচ্ছি, কোনো কিছুর মিনিং কিন্তু আমি আগেই মাথায় নিচ্ছি না, আমি জাস্ট ওয়ার্ডটা সার্চ করতেছি। দেন আমি যখন ওয়ার্ডটা পাইলাম, ওয়ার্ডটা পাওয়ার পরে কি আমি ওই জায়গায় স্টপ হব, কারণ কি,
আমার এই কিওয়ার্ডটা আমি কোশ্চেনে পড়ছি, এবং তখন ওই যে কিওয়ার্ড দুটা বা তিনটা আমি যে লাইনে পাবো বা যে প্যাসেজে যে প্যারাগ্রাফে পাবো, ওখানে আমাকে খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। এবং আমি যে এই যে ক্যাঙ্গারু স্টাইল রিডিং করতেছি বা স্কিপ করে পড়তেছি, এটার কারণ কি, যাতে আমি এই দিকের টাইমটা সেভ করে আমার যেই জায়গায় অ্যান্সার আছে আমি ওই জায়গায় আমার টাইমটা আমি ইউটিলাইজ করতে পারি। এবং এটা যেটা বললেন যে তাহলে তো মিস আমার আগের গুলা হচ্ছে মানে আগের প্যাসেজ যদি থাকে বা প্যারাগ্রাফে যদি থাকে তাহলে আমি তো নট গিভেন দিয়ে চলে যাব, এটা হয় না। কারণ কি জন্য হয় না? আপনি নিশ্চয়ই 1 থেকে 8-এর যে কোশ্চেনটা আছে সেটা না দিয়ে যাবেন না। সেটা কি আপনি না দিয়ে যাবেন? এটা কিন্তু না দিয়ে যাবেন না, আপনি পরে হলেও ওইটা পড়বেন। আপনি আগে যদি ট্রু ফলস দেন আপনি পরে হলেও ওইটা পড়বেন, এবং পরেও যদি আপনি পড়েন আপনার ওই কিওয়ার্ড দিয়ে আপনি আপনার ওই জায়গায় যে আটকায় যাবেন যে হ্যাঁ আমি এই কিওয়ার্ডটা পড়েছিলাম, দ্যাট মিন্স এখানে আমার কোনো একটা কোশ্চেনের অ্যান্সার আছে। ঠিক আছে, এখন আসি আমরা কোশ্চেনে। কোশ্চেনে কি বলেছে? ডিউরিং দ্য থার্ড ফেজ অফ কনস্ট্রাকশন। আচ্ছা, একটা ফেজের কথা বলেছে, ঠিক আছে। কি ফেজের কথা বলেছে? থার্ড ফেজ মানে কোন একটা পর্যায়, ফেজ হচ্ছে পর্যায়, তৃতীয় পর্যায়। কিসের তৃতীয় পর্যায়? কনস্ট্রাকশনের। ওকে, কনস্ট্রাকশনের তৃতীয় পর্যায়। স্যান্ডস্টোন স্ল্যাবস। ওকে, স্যান্ডস্টোন হচ্ছে বেলে পাথর, ঠিক আছে। বেলে পাথরের স্ল্যাবস হচ্ছে কিউব বা ব্লক আমরা যেটা বলি। বেলে পাথর দিয়ে একটা ব্লক তৈরি করে, আমরা নদীর পাড়ে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্লক দেখি না, যেগুলো হচ্ছে পাড়ে দিয়ে রাখে যাতে নদী ভাঙনটা ওভাবে না হয়, সেটাকে বলা হয় স্ল্যাবস। ওয়্যার প্লেসড, আচ্ছা রাখা হয়েছিল, ইন বোথ দ্য আউটার এরিয়াস অ্যান্ড দ্য মিডল অফ দ্য স্টোনহেঞ্জ সাইট। স্টোনহেঞ্জ কি? ওই যে মনুমেন্টের যে সাইটটা ছিল সেখানে কি রাখা ছিল? স্যান্ডস্টোন স্ল্যাব। ওকে, বেলে পাথরের ব্লক কোথায় রাখা ছিল? আউটার এরিয়া অ্যান্ড দ্য মিডল এরিয়া, তাই না? মিডল স্টোনহেঞ্জের সাইটটা সেটার মাঝখানে ছিল, এবং কোথায় ছিল? আউটার এরিয়া মানে আশেপাশেও ছিল। তাহলে যদি আমি এখানে এটাকে কয়েকটা ওয়ার্ড দিয়ে বলি তাহলে কি রকম হয়? প্রথমে আমাদের আইডেন্টিফাই কি করতে হবে? কনস্ট্রাকশনের কোন পর্যায়ে এটা হয়েছিল। তাহলে এখানে কনস্ট্রাকশনের কোন পর্যায়ে আছে? থার্ড ফেজ। আমাকে কি আইডেন্টিফাই করতে Third হবে phase. প্রথমে? কনস্ট্রাকশনের Third থার্ড phase. ফেজ নিয়ে কোথায় কথা বলা হচ্ছে? থার্ড ফেজটা আইডেন্টিফাই করতে হবে। Third দেন কি phase. আইডেন্টিফাই করতে হবে? স্যান্ডস্টোন স্ল্যাবস বা স্ল্যাবস। Sand slab. হ্যাঁ, স্যান্ডস্টোন স্ল্যাবসটা রাখা হয়েছিল কোথায়? রাখা হয়েছিল আউটার এরিয়া এবং Outer মিডল radius পয়েন্টে। and the middle. হ্যাঁ, আউটার এরিয়া এবং মিডল পয়েন্টে রাখা হয়েছিল। এক্সকিউজ মি শান্তা আপু, আপনি একটু মিউট করলে ভালো হয়, ম্যামের কথায় খুব ইন্টারাপ্ট করতেছে। আচ্ছা, তাহলে আমাদের এখানকার মূল ইনফরমেশন কি? কনস্ট্রাকশনের কোথায় থার্ড ফেজ। রাখছে? Right? আচ্ছা, সবাই একটু মিউট করে রাখি, আমি সবাইকে পার্টিসিপেশনের সময় বলবো যে এখন আপনারা বলেন, সবাই একটু মিউট রাখেন। ডিউরিং দ্য, প্রথমে আমাদের কি বের করতে হবে? থার্ড ফেজ। থার্ড ফেজে কি হয়েছিল? স্যান্ডস্টোন স্ল্যাবস রাখা হয়েছিল। কোথায় রাখা হয়েছিল? আউটার এরিয়া এবং মিডল পয়েন্টে। কিসের? স্টোনহেঞ্জ সাইট, যেহেতু স্টোনহেঞ্জ নিয়ে পুরো প্যাসেজটা, সো স্টোনহেঞ্জ সাইটের মিডল পয়েন্ট এবং আউটার এরিয়াতে রাখা হয়েছিল। এবার বুঝছি আমরা এই তিনটা বা চারটা কিওয়ার্ড কিভাবে এখান থেকে নিয়েছি। কে বোঝেন নাই সে আমাকে একটু রেসপন্স করবেন, যে বোঝেন নাই সে হ্যান্ড রেজ করেন, যে আমরা কিওয়ার্ডটা কিভাবে নিচ্ছি। আমি হ্যান্ড রেজ করার কথা এই জন্য বললাম, যাদের অনেকেই আছে কথা বলতে কমফোর্টেবল ফিল করে না, ঠিক আছে, আমি তাদের জন্য বললাম যে হ্যান্ড রেজ করেন। আমি এটা, আচ্ছা আমি এটা বুঝিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, হ্যান্ড রেজ করেছেন, ঠিক আছে, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। দেখেন, আমি বললাম যে এই যে নেপালের যে এক্সাম্পলটা আমি একটু আগে দিলাম, আমি এখান থেকেই বলি যে আমি নেপালে ঘুরতে গেছিলাম। ঘুরতে যাওয়ার পরে আমি হচ্ছে আমি এমন একটা জায়গায় বেড়াতে গেছি, একটা ধরেন যে একটা মন্দির, ওখানে নেপাল তো অনেক মন্দির আছে। সো মন্দিরে বেশ কিছু মূর্তি আছে। হ্যাঁ, তো মূর্তিগুলো হচ্ছে কোথায় ছিল? আহ ওই মন্দিরের বাইরে ছিল বেশ কয়েকটা, এবং মন্দিরের মাঝে বিশাল একটা মূর্তি ছিল। আমি এইটা বললাম।
এখন এই যে আমি এতগুলো বললাম যে আমি নেপালে গেছিলাম, নেপালে যাওয়ার পরে দেখলাম ওখানে অনেকগুলো মূর্তি আছে, মূর্তিগুলো ধরেন যে আমি বললাম যে স্বর্ণের তৈরি। স্বর্ণের তৈরি আমি হয়তো 5টা মূর্তি দেখছি, যার মধ্যে 4টা বাইরে ছিল এবং একটা মন্দিরের মেইন পয়েন্টে বা ভেতরে ছিল, মিডল পয়েন্টে ছিল, ঠিক আছে। এখন এই যে এত বড় কথাটা আমি যদি শর্টে বলি তাহলে কি হবে? আমি মন্দিরে গিয়েছিলাম, মন্দির একটা কিওয়ার্ড তাই না? মন্দিরে গেছিলাম, মন্দিরে যাওয়ার পরে কি হয়েছে? মূর্তি দেখছি, স্বর্ণের মূর্তি দেখছি। স্বর্ণের মূর্তি 4টা বাইরে ছিল। কয়টা বাইরে ছিল? বাইরে ছিল এবং ভেতরে ছিল। এই যে এই কয়টা কিওয়ার্ড যদি আমি সার্চ করি তাহলে আমি পুরো ইনফরমেশনটা পাবো না? যে আমি মন্দিরে গিয়েছিলাম, মন্দির একটা কিওয়ার্ড, স্বর্ণের মূর্তি একটা কিওয়ার্ড, বাইরে এবং ভেতরে 3টা কিওয়ার্ড। এই 3টা কিওয়ার্ড যদি আমি প্যাসেজে যে সার্চ দিই, কারণ পুরা সেন্টেন্সটা যদি আপনি নিয়ে প্যাসেজে যান এবং প্যাসেজ যদি মিলাইতে যান ওইটা তো আমরা পাবো না। এর কারণ হচ্ছে প্রথমত এরা প্যারাফ্রেজ করে। প্যারাফ্রেজ জিনিসটা কি? আমি একটা কথা এভাবে বলছি, ওরা একটু ঘুরায় এই কথাটাকেই বলছে, একটু ঘুরায় বলছে, বাট মিনিং সেম। ঠিক আছে, এটা হচ্ছে প্যারাফ্রেজ। এবং দ্বিতীয় হচ্ছে সিনোনিমস। সিনোনিমস আমরা সবাই জানি একই অর্থ প্রকাশ করে এরকম আরেকটা ওয়ার্ড। তো এইটা হচ্ছে যে এই কারণে আমরা পুরো সেন্টেন্সটা যদি নিয়ে যাই পুরো সেন্টেন্সটার মিনিংটা আমরা মেলাতে পারবো না, দ্যাটস ওয়াই আমরা কিওয়ার্ড আইডেন্টিফাই করি এবং কিওয়ার্ড নিয়ে যাই। এখন বুঝতে পারছি যে এই যে এই দেখেন এই কিওয়ার্ড নেওয়ার কারণটা কি। এখানে বলছে থার্ড ফেজ, এইটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট কেন? ওখানে থার্ড ফেজের জায়গায় বললো সেকেন্ড ফেজ। সেম স্যান্ডস্টোন স্ল্যাবস ছিল, আউটার এরিয়াতেও ছিল, মিডল পয়েন্টেও ছিল, কিন্তু এই থার্ড ফেজের এখানে দিল সেকেন্ড ফেজ। আমার কি এটা ট্রু হবে? তখন মিলবে ইনফরমেশনটা? আমি যদি এই ইনফরমেশনটা স্কিপ করে যাই, থার্ড ফেজটা স্কিপ করে যাই, ওখানে বলছে যে কনস্ট্রাকশনের 3য় পর্যায়ে বাইরে এবং স্টোনহেঞ্জের যে মিডল পয়েন্ট সেখানে স্যান্ডস্টোন স্ল্যাবসগুলো ছিল, ঠিক আছে। আর প্যাসেজে যে যদি বলে যে ওটা 2য় পর্যায়ে ছিল তাহলে এটা ট্রু হবে না ফলস হবে বলেন তো? ফলস হবে। ফলস হবে। কন্ট্রাডিক্ট করছে না? আমি এখানে ইনফরমেশন আছে 3য়, ওখানে আছে 2য়, সো এটা ফলস হবে। দেখেন এই যে একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড এদিক সেদিক হওয়ার জন্য কি হচ্ছে, আমার যে কোশ্চেনের অ্যান্সারটা সেটা উল্টাপাল্টা হয়ে যেতে পারে। ট্রু জায়গায় ফলস হতে পারে, ফলসের জায়গায় ট্রু হতে পারে। সো এইরকম যে ওয়ার্ডগুলো থাকবে যেগুলোর কারণে আমার অ্যান্সারটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে সেগুলো হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড। এখন আমি প্রথম কোশ্চেনটা পড়লাম, এখানে আপনারা যে যখন আপনারা নিজেরা সলভ করবেন তখন যেটা করবেন একটা করে কোশ্চেন পড়ে কখনো প্যাসেজে যাবেন না। তার কারণ হচ্ছে একটা প্যাসেজে একটা কোশ্চেনের কিওয়ার্ড নিয়ে আপনি প্যারাগ্রাফে যে সার্চ দিলেন ওই প্যারাগ্রাফে সেম প্যারাগ্রাফে আরেকটা কোশ্চেনও থাকতে পারে, ঠিক আছে। এমনও থাকতে পারে একটা প্যারাগ্রাফে 2টা কোশ্চেনের অ্যান্সার আছে। এবং আমাদেরকে বুঝতে হবে আমি যে কোশ্চেনটা সলভ করছি সেটা শুরুটা কোথায় এবং শেষটা কোথায়। শেষ এবং শুরুটা যদি আমি না আইডেন্টিফাই করতে পারি আমার অনেক এক্সট্রা ইনফরমেশন কিন্তু আমি নিয়ে নিব, যার কারণে আমি কি হব? কনফিউজড হব। আমাকে প্রিসাইসলি এক্স্যাক্ট লোকেশনটা আইডেন্টিফাই করতে হবে, কোথা থেকে আমার কোশ্চেনটা স্টার্ট হচ্ছে, কোথা থেকে আমার কোশ্চেনটা শেষ হচ্ছে। এটার জন্য আমরা যেটা করব, আমরা যখন নিজেরা প্র্যাকটিসে যাব, আমরা এই যে 9 থেকে 13, এই 9 থেকে 13 এই 5টা বা হ্যাঁ 5টা কোশ্চেনের কিওয়ার্ডগুলা পড়ে তারপরে যাব, যাতে করে প্রথম কিওয়ার্ডটা আমি যেখানে আমার প্রথম কোশ্চেনের কিওয়ার্ডটা যেখানে ইন্ড হচ্ছে এবং দ্বিতীয় কোশ্চেনের কিওয়ার্ডটা যেখান থেকে শুরু হচ্ছে, দ্যাট মিন্স আমার প্রথম কোশ্চেনটা এন্ড হলো, দ্বিতীয় কোশ্চেনটা স্টার্ট হলো। এখন আসি দ্বিতীয় কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেনে কি বলছে? দেয়ার ইজ সায়েন্টিফিক প্রুফ। ওকে, সেখানে কি আছে? বিজ্ঞান ভিত্তিক একটা কি আছে? বৈজ্ঞানিক একটা প্রমাণ আছে। কিসের প্রমাণ আছে? ব্লু স্টোন। আচ্ছা, ব্লু স্টোন কোনো একটা নীল কালারের স্টোন, ঠিক আছে, নীল পাথর স্টুড অবস্থান করছে বা দাঁড়ায় আছে ইন দ্য সেম স্পট। ওকে, একই জায়গায়, একই জায়গায় আনটিল অ্যাপ্রক্সিমেটলি 1600 বিসি। ওকে, 1600 বিসি। কি বলেছে?
এটার বৈজ্ঞানিক প্রমাণ আছে। কিসের প্রমাণ আছে? যে নীল পাথর ব্লুস্টোন স্টুড দাঁড়ায় আছে সেম পয়েন্ট, একই জায়গায়। কতক্ষণ পর্যন্ত বা কত সাল পর্যন্ত? আনটিল অ্যাপ্রক্সিমেট প্রায় 1600 বিসিই। ঠিক আছে। সো এখানে আমাদেরকে কি কি আইডেন্টিফাই করতে হবে? প্রথমে 1600 বিসিই, এটা আমাদের ইম্পর্টেন্ট। ওকে, সায়েন্টিফিক প্রুফ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওখানে কেউ একজন এসে বলল যে এখানে ব্লু স্টোন আছে 1600 বিসি পর্যন্ত, আনটিল 1600 বিসি পর্যন্ত ব্লু স্টোন ছিল, বাট কোনো সাইন্টিফিক প্রুফ নেই। এমনি যে কেউ এসে বলে দিল, এটা কি হবে? এটা কি আমরা অ্যান্সার হিসেবে নিতে পারবো তখন যে এটা কারেক্ট? এটা নিতে পারবো না। দ্যাট মিন্স এটা ইম্পর্টেন্ট। ব্লু স্টোন, এটা নিয়ে কথা হচ্ছে, দ্যাট মিন্স এটা আমার কিওয়ার্ড, এটা আমাকে সার্চ করতে হবে। এটা নিয়ে যেই প্যারাগ্রাফে বা যেই প্যাসেজের কথা হচ্ছে সেখানে আমাকে সার্চ করতে হবে। সেম স্পট, এইটা হচ্ছে মেইন পয়েন্ট। একই জায়গায় আছে। ওখানে যদি বলে যে না একই জায়গায় নেই, এটা স্থানান্তরিত হয়ে গেছে, তখন আমাদের অ্যান্সার চেঞ্জ হয়ে যাবে। এখানে আরেকটা কি আছে? 1600 বিসি, 1600 বিসি এর জায়গায় দেওয়া থাকলো 1700 বা 1800, তখনও আমাদের অ্যান্সার চেঞ্জ হয়ে যাবে। সো এগুলো হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড। এছাড়াও এই ওয়ার্ড চারটা দিয়ে আমি এই পুরো সেন্টেন্সটার মিনিং প্রকাশ করতে পারবো। ঠিক আছে, এই জন্য এগুলো আমাদের কিওয়ার্ড। আচ্ছা, আমি দুইটা পেয়েছি। 11 নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে করাবো, দ্যাটস ওয়াই আমি 11 নাম্বারে যাচ্ছি না। আপনারা 11 নাম্বারের কিওয়ার্ড আমাকে বের করে দিবেন। তার আগে আমরা 9 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা সার্চ করি। এখন বলি, 9 নাম্বার যেহেতু আমাদের কিওয়ার্ড আমরা আইডেন্টিফাই করছি, সো আমরা কোন কিওয়ার্ডটা দিয়ে ফার্স্ট সার্চ করব বলেন তো প্যাসেজে? থার্ড ফেজ। থার্ড পেজ। ভেরি গুড, থার্ড থার্ড ফেজ। ফেজ। থার্ড ফেজ দেন। তাহলে দেখেন, আমি বলেছিলাম যে আমাদের 40 পেজের ফার্স্ট লাইন। প্রথম যে কোশ্চেনটা সেটা আমাদের কি থাকবে? প্রথমের দিক থেকে থাকবে, তাই না? সো আমরা মিডল পয়েন্ট থেকে সার্চ করার চেষ্টা করব। এখানে ওরা একটা দিয়ে রাখছে, দেখেন। আপনারা 1 নাম্বার 2 নাম্বার কোশ্চেনে যান, অর্থাৎ 41 পেজে যান। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই কিভাবে আপনারা সার্চ করবেন যে কোথায় আছে। এখানে বলে দিছে কনস্ট্রাকশন। প্রথমে দেখেন, কনস্ট্রাকশন দেওয়া আছে, বিল্ডার্স দেওয়া আছে এবং পারপাস দেওয়া আছে। তিনটা জায়গা থেকে কোশ্চেন দেওয়া আছে। সো প্রথমে কনস্ট্রাকশনের স্টেজ 1, স্টেজ 2 এবং স্টেজ 3 অলরেডি দেওয়া আছে। আপনি যখন 1 নাম্বার থেকে কোশ্চেন সলভ করা শুরু করবেন, স্টেজ 3 থেকে যে দেখেন ওখানে কিন্তু কোনো ধরনের কোনো কোশ্চেন ওরা দেয় নাই। ওখানে একটা পয়েন্ট দিছে। কি পয়েন্ট দিছে? স্যান্ডস্টোন স্ল্যাবস ওয়ার অ্যারেঞ্জড ইনটু অ্যান আউটার ক্রিসেন্ট অর রিং, দেওয়া আছে না? এখন বুঝতে পারছেন? তার মানে এই যে প্যারাটা, আমার 5 নাম্বার কোশ্চেন যেখানে শেষ হলো, সেখান থেকে আমার 9 নাম্বার কোশ্চেন শুরু হবে। তারপর থেকে 5 নাম্বার কোশ্চেন যেখানে শেষ হলো, সেকেন্ড স্টেজ যখন আমার শেষ হবে, তারপরে আমার থার্ড স্টেজ শুরু হবে। এবং থার্ড স্টেজ নিয়ে কত নাম্বার কোশ্চেন আছে? 9 নাম্বার কোশ্চেন আছে। দেখেন, দ্য থার্ড ফেজ অফ কনস্ট্রাকশন দেওয়া আছে, দেখেন। পেয়েছেন সবাই? Yes, ma'am. 6 নাম্বার প্যারাগ্রাফ একটু দেখবেন। হ্যাঁ, দ্য থার্ড ফেজ অফ কনস্ট্রাকশন টুক প্লেস অ্যারাউন্ড 2000 বিসি। থার্ড ফেজ মানে তৃতীয় পর্যায়, কনস্ট্রাকশনের তৃতীয় পর্যায়। আহ, আচ্ছা, দেখেন, আমরা অনেক সময় এই যে এই শাল টাল এগুলো দেখে খুব মাথা ঘামায়ে ফেলি। এগুলো দেখে আমরা মাথা ঘামাবো না। আমাদের কি দরকার বলেন তো? থার্ড ফেজ দরকার। থার্ড ফেজ অফ কনস্ট্রাকশন পেয়েছি আমরা। থার্ড ফেজ অফ কনস্ট্রাকশন পেয়েছি, এতটুকু আমরা আন্ডারলাইন জি আপু। করব। তারপরে কি হয়েছে দেখেন, অ্যাট দিস পয়েন্ট, এই পয়েন্টে স্যান্ডস্টোন স্ল্যাবস পেয়েছি, এক্স্যাক্ট দিয়ে রেখেছে। আমরা স্যান্ডস্টোন স্ল্যাবস বুঝছিলাম না যে থার্ড ফেজে কি হয়েছিল? স্যান্ডস্টোন স্ল্যাব ছিল, নোন অ্যাজ ড্যাশ। আমাদের দরকার আছে ওটা কি হিসেবে জানা যায়, এটা কি আমাদেরকে এখানে চাইছে, বলছে যে এটা কি হিসেবে জানা যায়, এটা আমাকে বলেন।
বলে নাই। তার মানে এটা আমার দরকার নাই, এতটুকুতে আমি আমার ব্রেন খাটাবো না। আমি দেখছি নোন অ্যাজ ড্যাশ, কি বলে না বলে সে বলুক, আমার এটা জানার দরকার নাই। ওয়্যার অ্যারেঞ্জড, অ্যারেঞ্জটা আমার দরকার, কারণ কি বলেছিল, প্লেস বলেছিল। প্লেস আর অ্যারেঞ্জ কাছাকাছি না, যে রাখা হয়েছিল বা অ্যারেঞ্জ করা হয়েছিল। ইনটু অ্যান আউটার ক্রিসেন্ট অর রিং, কি হিসেবে রাখা হয়েছিল, রিং এর মতো করে, বৃত্তাকার ভাবে রাখা হয়েছিল, রিং এর মতো, ঠিক আছে। সামওয়্যার, এই যে দেখেন এখানে বলেছে স্যান্ডস্টোন স্ল্যাব, এতটুকু যদি আপনি বাদ দেন, এই যে নোন অ্যাজ ড্যাশ, এটা যদি আপনি বাদ দেন, দিয়ে যদি এখান থেকে পড়েন, দেখেন স্ল্যাবস্টোন, সরি, স্যান্ডস্টোন স্ল্যাবস ওয়্যার অ্যারেঞ্জড, স্যান্ডস্টোনের যে স্ল্যাবসগুলো আছে সেগুলো রাখা হয়েছিল ইনটু অ্যান আউটার ক্রিসেন্ট অর রিং, রিং আকারে রাখা হয়েছিল, ঠিক আছে। তারপরে এই যে দেখেন সেমিকলন, তার মানে কি এখানের পরে আবার আরেকটা কিন্তু শুরু হচ্ছে, সামওয়্যার, এবং কিছু ছিল অ্যাসেম্বল, অ্যাসেম্বল মানে কি একত্র করা ছিল, ইনটু, আচ্ছা একত্র করছে ইনটু একটা কি আইকনিক থ্রি পিস স্ট্রাকচার। আচ্ছা, কিছু ওরা কি করছে, অ্যাসেম্বল করছে, এক জায়গায় করছে, করে কি করছে, ইনটু কনভার্ট করছে, কিসে কনভার্ট করছে, তিনটা পিস, থ্রি পিস, ঠিক আছে। আচ্ছা, তিনটা পিসে ওরা কনভার্ট করছে। আচ্ছা, কনভার্ট করার পরে এইটা কি, এটা আমার দরকার নাই, এটাকে কি বলছে, এটা আমার জানার দরকার নাই। আচ্ছা, কল ড্যাশ দরকার নাই, স্ট্যান্ড, এই যে আবার অবস্থান করছে, টল, কি হিসেবে, লম্বা ভাবে স্থান অবস্থান করছে, কোথায়, সেন্টার অফ স্টোনহেঞ্জ। আইডেন্টিফাই করছি আমরা আমাদের কিওয়ার্ডগুলা কোথায় কোথায় আমরা খুঁজতেছিলাম, কিভাবে কিভাবে খুঁজতেছিলাম। এখন দেখেন, আপনি যদি এই যে মাঝের গুলোকে বাদ দেন, ঠিক আছে, এখানে সাম, এখান থেকে সাম, এবং কিছু কি ছিল, স্ট্যান্ড অবস্থান করছিল, ঠিক আছে। এখন দেখেন আমি বলি, থার্ড ফেজ অফ কনস্ট্রাকশন, কনস্ট্রাকশনের তৃতীয় পর্যায়ে স্যান্ডস্টোন স্ল্যাবস, বেলে পাথরের যে ব্লকগুলো ছিল, অ্যারেঞ্জ, রাখা হয়েছিল, অ্যারেঞ্জ করা হয়েছে, প্লেস করেছিল কিসে, আউটার ক্রিসেন্ট অর রিং, রিং আকারে রাখা হয়েছিল। রিং আকারে কি মিডিলে রাখা হয়েছিল এরকম কোনো কথা বলেছে, বলে নাই। কি বলেছে, রিং আকারে রাখা হয়েছিল, এবং সাম, আরো কিছু স্ট্যান্ড অবস্থান করছিল সেন্টার অফ দ্য স্টোনহেঞ্জ, যে স্টোনহেঞ্জ আছে তার কি মাঝখান বরাবর। আমাদের কোশ্চেনে কি ছিল বলেন তো, যে থার্ড ফেজের কনস্ট্রাকশনে কিছু স্যান্ডস্টোন স্ল্যাব ছিল যেগুলা কি ছিল, আউটার এরিয়া এবং মিডল অফ দ্য স্টোনহেঞ্জে ছিল। সো সেন্টার অফ দ্য স্টোনহেঞ্জ, মিডল অফ দ্য স্টোনহেঞ্জ মিনস সেম। দেন এই যে ওয়ার অ্যারেঞ্জ ইন্টু অ্যান আউটার ক্রিসেন্ট অর রিং, রিং আকারে কিছু অ্যারেঞ্জ করা ছিল। এখন এখানে আপনাদের কনফিউজ হতে পারে, এখানে বলছে যে আউটার ক্রিসেন্ট অর রিং, এই এরকম একটা বৃত্তাকৃতি, এইরকম একটা গোলাকৃতি ছিল, গোলাকৃতি রিং আকারে ছিল, এবং তার মাঝখানে ওই যে স্টোন হেঞ্জ ছিল, যেটার মাঝখানে আবার তিনটাকে ওরা একত্রে করে লম্বাভাবে রেখেছিল। তার মানে কি মিডিলেও ছিল, রিং হিসেবে বাইরেও ছিল, এতটুকু কি আমরা বুঝছি। এই যে মাঝখানের যে ইনফরমেশন গুলো, এগুলোর আমার মাথা খাটানোর দরকার নেই, আমি জাস্ট কি করব, কিওয়ার্ডের নিচে আন্ডারলাইন করব, এবং এর পরে এগুলা বাদ দিয়ে পড়ে দেখব যে সেম মিনিং আমার নিয়ে আসতেছে কিনা। যদি সেম মিনিং নিয়ে আসে তাহলে কি হবে, ট্রু হবে। এখানে যদি আপনাদের মনে হয় যে আউটার ক্রিসেন্ট অর রিং, এটা তো বলে নাই যে এটা বাইরে ছিল, দেন আপনি নেক্সট লাইনটা পড়েন। এই যে আমি একটু আগে বললাম যে আমার অ্যান্সারটা শেষ কোথায় হচ্ছে, যেটা খুঁজতেছি, এবং শুরু কোথায় হচ্ছে, এটা আমার জানাটা খুব জরুরি। তারপরে কি বলছে, সাম ফিফটি অফ দিস, যা ছিল তার মধ্যে 50টার মতো কি এই স্টোন গুলা আর নাও ভিজিবল, দেখা যায় অন দ্য সাইড, সাইডে দেখা যায়। অন দ্য সাইড বলছে, ওনারা কি বলছে যে মিডল অফ দ্য স্টোন হেঞ্জ, অন দ্য সাইড মানে কি ওই সাইডে পাওয়া যায়, তার মানে স্টোন হেঞ্জের আশেপাশেই পাওয়া যায়, আউটার এরিয়াতে পাওয়া যায়। আমরা কি কথাটা বুঝতে পারতেছি। হুইচ মে ওয়ান্স হ্যাভ কন্টেন্ট ম্যানি মোর, যেটা এক সময় হতে পারে যে অনেক ছিল, এখন যা যে 50টা দেখা যাচ্ছে এর আগে হতে পারে যে অনেক ছিল।
এখন বলেন এতটুকুর মধ্যে প্রবলেম কার আছে? এখন বলেন এটা ট্রু হতে পারে নাকি ফলস হতে পারে? ফলস কার কার মনে হচ্ছে বা নট গিভেন কার কার মনে হচ্ছে তারা বলেন, তারা একটু আমাকে রেসপন্স করেন যে আমার কাছে মনে হচ্ছে ফলস বা নট গিভেন এবং এই জন্য মনে হচ্ছে, তাহলে আমি আপনাদের ডাউটটা ক্লিয়ার করতে পারবো। এবং যারা যারা রেসপন্স করছেন না, ঘুমায় যান না, হ্যাঁ, কাইন্ডলি রেসপন্স করেন। আচ্ছা, যারা ট্রু বলছেন, ট্রু, আচ্ছা, ফলস পেয়েছি, ঠিক আছে। দুইটা ফলস পেয়েছি। হুম হুম, তিনটা ফলস পেয়েছি। আচ্ছা, যাদের যাদের ফলস মনে হচ্ছে তারা কাইন্ডলি এবার আমাকে একটু মেসেজ করবেন যে কেন ফলস মনে হচ্ছে, তাহলে আমি আপনাদের ওই জায়গাটা ক্লিয়ার করে দেব। কারণ হচ্ছে এটা ট্রু। ওকে, আমার এখানে কোশ্চেন দেখেন, আমি এতটুকু একটু কপি করে নিয়ে যে ওখানে আপনাদেরকে বুঝাই, তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। যে এখানে কোশ্চেন এক জায়গায় এক জায়গায়, তো এই জন্য বুঝতে একটু প্রবলেম হতে পারে। এখন দেখেন কিওয়ার্ডটা কিভাবে মেলানো যায়। ডিউরিং দ্য থার্ড ফেজ অফ কনস্ট্রাকশন, দ্য থার্ড ফেজ অফ কনস্ট্রাকশন ম্যাচ করেছে। স্যান্ডস্টোন স্ল্যাবস, স্যান্ডস্টোন স্ল্যাবস, ওকে ওকে, এই কথা বলা হয়েছে। ওয়ার প্লেসড, রাখা হয়েছিল। ইন বোথ, দুইটা জায়গায়। কোথায় কোথায়? আউটার এরিয়া এবং মিডল অফ দ্য স্টোনহেঞ্জ সাইড। স্টোনহেঞ্জ সাইডের মাঝখানে, মিডলে এবং আউটার এরিয়াতে। আমার প্যাসেজের ইনফরমেশনে কি বলছে? ওয়ার অ্যারেঞ্জড, রাখা হয়েছিল। অ্যারেঞ্জ এবং প্লেস সিনোনিমস, রাখা হয়েছিল ইনটু অ্যান আউটার ক্রিসেন্ট অর রিং, রিং আকারে, বৃত্তাকার আকারে। আমি এখানে আপনাদেরকে আঁকায় দেখাইতে পারতেছি না, আঁকায় দেখাইতে পারলে ভালো হতো। রিংটা কেমন? এই যে সার্কুলার মোশন, সার্কুলার একটা রিং, আমাদের এই যে রিং এর মতো। রিংটা দেখা যাচ্ছে কিনা আই ডোন্ট নো, এই যে রিং, এটাকে বলা হচ্ছে আউটার ক্রিসেন্ট আর রিং এর মতো। এরকম বৃত্তাকার ভাবে ব্লকগুলোকে সাজানো হয়েছিল বড়ভাবে। এরপরে কি করছে? এর মাঝখানে, ঠিক আছে, এই যে সাম ওয়ার অ্যাসেম্বলড, অ্যাসেম্বল মানে একত্র করা, একত্রে করে তিনটে ওরা কিছু ব্লককে তিনটা ব্লকে পরিণত করছে, মানে এক জায়গায় করে ওটাকে বড় আকৃতির তিনটা ব্লক তৈরি করছে, যেটার নাম একটা দিয়েছিল ওরা ট্রিলিথনস, যেটা আমাদের দরকার নাই। আচ্ছা, একত্র করছে করছে, আমাদের দেখার বিষয় কি এটা কি মাঝখানে ছিল নাকি বাইরে ছিল? দুইটা ইনফরমেশন চাইছে। প্রথমে বলছে বাইরেও ছিল, ভেতরেও ছিল, ঠিক আছে। সো রিং এর আকৃতি যখন ছিল সেটা ভেতরে বলে, রিং এর আকৃতি হলো যদি হয় তাহলে আউটার এরিয়াতে রিং হিসেবে ছিল। আর সাম কোথায় ছিল? স্ট্যান্ড, অবস্থান করছিল, টল, লম্বাভাবে। কোথায়? ইন দ্য সেন্টার অফ দ্য স্টোনহেঞ্জ, সেন্টার অ্যান্ড মিডল সিনোনিমস, একই কথা বলছে যে ওরা কিছু ব্লক এক জায়গায় করে তিনটা ব্লকে পরিণত করছে, যেটা লম্বাভাবে স্টোনহেঞ্জের মিডল পয়েন্ট সেন্টারে রেখেছে, এবং বাকিগুলো কি রেখেছে? আউটারে। কি হিসেবে রেখেছে? রিং হিসেবে। মিনিং একই ক্যারি করছে। যারা যারা ফলস বলছেন কাইন্ডলি বলবেন যে ফলসটা কেন। আচ্ছা, রিং নিয়ে ডাউট আছে। রিং নিয়ে যদি ডাউট থাকে দেন আপনি কি করবেন? সেকেন্ড যে ইটা, এইটা পড়বেন। সেকেন্ডে কি বলছে দেখেন তো। সেকেন্ড যে সেন্টেন্সটা, এটা কি বলছে? সাম ফিফটিস অফ দিস স্টোনস আর নাও ভিজিবল অন দ্য সাইড। অন দ্য সাইড মানে কি? ওই যে সাইডটা আছে, স্টোন হেঞ্জের যে সাইডটা আছে সেখানে দেখা যাচ্ছে না। কি বলছে? মিডল অফ দ্য স্টোন হেঞ্জ বলেছে, মিডল অফ দ্য স্টোন হেঞ্জ ওর আগে বলে দিছে। তারপরে রিং নিয়ে যদি আপনার কনফিউশন থাকে, এই যে অন দ্য সাইড, ভিজিবল অন দ্য সাইড মানে এখন পর্যন্ত ওই সাইডে দেখা যাচ্ছে, আউটার এরিয়াতে দেখা যাচ্ছে, স্টোনহেঞ্জের আউটার এরিয়াতে দেখা যাচ্ছে। হুইচ মে ওয়ান্স হ্যাভ কন্টেন্ট মেনি মোর, যেটা একসময় আরো অনেক হয়তো ছিল, এরকম একটা কথা, ঠিক আছে। সো এইটা ট্রু। ট্রুতে কারো কোনো কনফিউশন আছে? এটা যে ট্রু, এটা নিয়ে কি কারো মনে হচ্ছে যে না এটা ট্রু না?
আমি সবসময় বলি এরকম ভাবে কিওয়ার্ড আইডেন্টিফাই করবেন, কিওয়ার্ড আইডেন্টিফাই করে এক্সট্রা ইনফরমেশন বাদ দিবেন, প্রিসাইসলি খোঁজার চেষ্টা করবেন আমার ইনফরমেশনটা কোথায়, এক্সাক্ট কোথায় আছে, আমার কতটুকু ইনফরমেশন প্রয়োজন, ও ততটুকু আন্ডারলাইন করবেন। আন্ডারলাইন করে এই যে এতটুকু, এই যে হাবিজাবি ওয়ার্ডগুলো আমি ইয়েলো কালার করে দিয়েছি, ইয়েলো কালারের বাইরে যে কালারগুলো রয়েছে ফ্রেশ কালারগুলো ছাড়া যদি আপনি শুধু ইয়েলো কালারগুলো পড়েন, তাহলেও আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমার এই যে কিওয়ার্ডগুলো এগুলা কি বলতে চাচ্ছে। এখন আসি 10 নম্বর। 10 নম্বরে কি বলেছিলাম? দেয়ার ইজ সায়েন্টিফিক প্রুফ। বৈজ্ঞানিক কি আছে? প্রমাণ আছে। কিসের প্রমাণ আছে? দ্যাট যে দ্য ব্লু স্টোন, নীল পাথর, স্টুড, দাঁড়িয়ে রয়েছে বা অবস্থান করছে, ইন দ্য সেম স্পট, একই জায়গায়, আনটিল অ্যাপ্রক্সিমেটলি 1600 BCE। ওকে, তাহলে এখানে আমরা আরেকটা জিনিস দিয়ে কি সার্চ করতে পারি বলেন তো? 1600 BCE কোথায় দেওয়া আছে এবং ব্লু স্টোন কোথায় দেওয়া আছে, এই দুইটা হচ্ছে আমার সার্চিং কিওয়ার্ড, তাই না? এই দুইটা দিয়ে আমি প্যাসেজে সার্চ দিতে পারি, দেন আমি দেখবো যে এটা সাইন্টিফিক প্রুফ আছে নাকি এটা সেম স্পটে ছিল নাকি স্থানান্তর করা হয়েছিল। সো আমি ব্লু স্টোন এবং 1600 BCE দিয়ে আগে সার্চ করব। যে একটু প্যাসেজে এই দেখেন 1600 BCE ওখানেই দেওয়া আছে, ঠিক আছে। এখন আমি বলি যে আমি যে বলছিলাম যে আমার এটা জানতে হবে যে আমার নেক্সট কোশ্চেনটা শুরু কোথায় এবং শেষ কোথায়। কারণ একই প্যারাগ্রাফে আমার কি দেওয়া থাকে? দুইটার অ্যান্সার দেওয়া থাকে। দেখেন একটা প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের মধ্যে কিন্তু দুইটা কোশ্চেনের ইনফরমেশন দেওয়া আছে। দ্যাটস ওয়াই আমরা কোশ্চেনগুলো একসাথে পড়ে তারপরে প্যাসেজে আসব, তাহলে আমাদের কিওয়ার্ডটা আমরা আরো দ্রুত পাবো, ঠিক আছে। এরপরে আসেন রেডিও কার্বন ডেটিং। ওকে, আমি রেডিও কার্বন ডেটিং সম্পর্কে কিছু জানি না, আমার কাছে রেডিও কার্বন ডেটিং কথাটা একদম নতুন, হতেই পারে। হ্যাজ রিভিলড, রিভিল করেছে, রিভিল করা মানে হচ্ছে প্রকাশ করা, যেটা একটা সাধারণ ওয়ার্ড, এটা আমরা সবাই এখন জানি। রেডিও কার্বন ডেটিং আমরা জানি না, বাট আমরা বুঝতে পারছি এখানে সায়েন্টিফিক কোনো একটা কিছু, তাই না? রেডিও কার্বন কি আমরা এমনি নর্মাল আর্টসের সাবজেক্টে কখনো পড়ছি বা কমার্সের সাবজেক্টে পড়ছি রেডিও কার্বন কি? আমি বুঝতেই পারছি যে কার্বন ডাই অক্সাইড নিয়ে বা কার্বন রিলেটেড কোনো একটা কথা যেটা সায়েন্টিফিক টার্মের সাথে যায়। ওকে, দ্যাট রিভিলড প্রকাশ করেছে, দ্যাট ওয়ার্ক কন্টিনিউড যে কাজটা হয়েছে স্টোনহেঞ্জের সেটা কি হয়েছে? চলেছিল, কন্টিনিউড অ্যাট স্টোনহেঞ্জ, স্টোনহেঞ্জের যে সাইটটা রয়েছে সেখানে, আনটিল রাফলি 1600 BC। আচ্ছা, ওই যে অ্যাপ্রক্সিমেটলি 1600 BC, রাফলি 1600 BC, সেম। তারপরে কি বলেছে? উইথ দ্য ব্লু স্টোন। এইবার আসছে আমাদের মেইন কিওয়ার্ড, যেটা নিয়ে আমাদের স্টেটমেন্টে কথা বলা হয়েছে। উইথ দ্য ব্লু স্টোন ইন পার্টিকুলার বিং